নমস্কার, পিবিস ট্রাভেল ডায়েরিজ অ্যান্ড ড্রাইভে আপনাদের সকলকে স্বাগত। বিবিধের মাঝে দেখো মিলন মহান কে লিখেছিলেন? একজন বাঙালি লিখেছিলেন। কেন লিখেছিলেন? কারণ তিনি বা বাঙালি জাতি কখনো কেউ চায়নি ভারতবর্ষের জাতি, ধর্ম, রং সব কিছুকে আলাদা করে দেখতে। তাহলে এই শব্দগুচ্ছ বা শব্দবন্ধন বাঙালির মননে জন্ম নিত না। যদি ধর্ম আর জাতির এত বিভাজন থাকতো তাহলে রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন এবং নজরুল একে অপরকে ধর্মর অজুহাতে আঘাত করত। এগুলো ভাবা যায়? সেরকমই ভাবতে পারতেন না সেই সময়কার বাঙালি ঋষি মহারিষিরা। বাঙালি পলিটিক্সের প্রথম সূচনা করে গেছিলেন স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি রাষ্ট্রগুরু নামে পরিচিত। উনি স্থাপন করেছিলেন জাতীয় সভা। তিনি ভারতের জাতীয় কংগ্রেসের অধ্যক্ষতাও করেছিলেন এবং একজন প্রধান বা প্রথম সারির নেতা ছিলেন। দেশকে স্বাধীন করা এই বাঙালি জাতের স্বপ্ন ছিল সবাইকে নিয়ে থাকা, সবাইকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখা, একসাথে সবাই মিলে। এই স্বপ্ন নিয়েই কিন্তু বাঙালি ঋষি মহারিষিরা বুকে স্বপ্ন বেঁধেছিল। তখনকার রাজনীতির সংজ্ঞা এখনকার রাজনীতির মতো বিভাজন ছিল না। বাংলা ও বাঙালির সব কাহিনী মানে স্বাধীনতা, মহারিষিদের কথা, ধর্মকথা, কলকাতা বা বাংলার সংস্কৃতি, খাওয়া দাওয়া যতদূর পেরেছি আমি এই ভিডিওতে আপনাদের জন্য এনেছি। একটা সময় ছিল যখন সকালের কুয়াশা ভেদ করে হুগলি নদীর ধারে দাঁড়িয়ে থাকা কলকাতাকে দেখে মনে হতো এ শহর যেন জীবন্ত একটা ইতিহাস। শুধু বাংলার রাজধানী নয়, একদা গোটা ভারতের প্রাণকেন্দ্র ছিল এই শহর। এখনকার আধুনিক শহরগুলোর মতো উঁচু উঁচু টাওয়ার ছিল না, বরং কলকাতার প্রতিটা অলি গলি, রাস্তা, বাসন কোসন, বাজার, এমনকি হাতে টানা রিক্সার চাকাও এক একটা সাক্ষী, এক একটা ইতিহাসের সাক্ষী। কলকাতা এমন একটা শহর যেখানে সকালে বালিগঞ্জে দুধওয়ালার সাইকেলের ঘন্টা শোনা যায়, দুপুরে কলেজ স্ট্রিটে বইয়ের গন্ধে মন ভরে যায়, আর বিকেলে কেউ শিয়ালদাতে চাকরি খুঁজতে ঢোকেন, কেউ আবার চা সিঙ্গারা দিয়ে আড্ডা দেন। বাংলা মানে শুধু একটা রাজ্য নয়, যেন একটা জ্ঞান চর্চার অমৃত কুম্ভ। বাঙালি হিসেবে আপনার আমার এগুলো শোনার পর গর্ব হওয়া উচিত। এমন এক ভূমি বাংলা যেখানে কলম চালানো মানে শুধু লেখার কাজ নয়, বরং সমাজ বদলের হাতিয়ার। বাংলার বুকে একটা পুরনো কথা চালু আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আর সেই কথা মেনে নিয়েই এই রাজ্যে বহু প্রজন্ম ধরে জ্ঞান, শিক্ষা আর চিন্তার চর্চা হয়েছে। বাঙালিদের রক্তে সেটা মিশে গেছে। আপনি যদি ভারতের শিক্ষা আন্দোলনের ইতিহাস চোখ রাখেন, দেখবেন প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় মানে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857 সালে। প্রথম মেয়েদের স্কুল এই বাংলাতেই বা এই কলকাতার বুকে, যার নাম বেথুন স্কুল। প্রথম ছাপাখানা বা প্রথম গণপাঠাগার সবই বাংলার ভূমিতেই শুরু। বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এই রকম মনীষীরা গোটা সমাজকে শুধু শিক্ষিত করেননি, সচেতন আর জাগ্রতও কিন্তু করে গেছেন। এখন ভাবুন তো, একটা ছোট্ট বাংলা থেকেই উঠে এসেছেন 4 জন নোবেল জয়ী। প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি প্রথম এশীয় হিসেবে 1913 সালে সাহিত্যিক নোবেল পান। দ্বিতীয় অমর্ত্য সেন, অর্থনীতিতে নোবেল, বিশ্বকে দেখালেন ন্যায়ের দৃষ্টিভঙ্গি। তৃতীয় মাদার টেরিজা, মানব সেবার প্রতীক, যিনি কলকাতাকে বেছে নিয়েছিলেন ভালোবাসার শহর হিসেবে। আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতির অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি স্থাপন করে দিয়েছিলেন। এবার আসি বিজ্ঞানের দিক থেকে। এই বাংলা থেকেই উঠে এসেছেন একে একে সত্যেন বসু, যার নামেই বোসন এই শব্দটা, যেটা পদার্থবিজ্ঞানের অন্যতম ফান্ডামেন্টাল বা ভিত্তি। মেঘনাদ সাহা, যিনি অ্যাস্ট্রোফিজিক্সের ভারতের পথপ্রদর্শক। আচার্য জগদীশচন্দ্র বসু, যিনি উদ্ভিদকেও প্রাণী প্রাণ হিসেবে প্রমাণ করে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দেন। বাংলাতে সাহিত্য শুধু পড়া বা লেখা নয়, একেবারে আত্মার খোরাক। বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক, শরৎচন্দ্র থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সবাই গল্প বলার ক্ষমতার এই বাংলার মাটি থেকে তারা উঠে এসেছে। আর সিনেমা, বাংলা সিনেমা তো একটা অনুভব। সত্যজিৎ রায়, যার পথের পাঁচালী আজও বিশ্ব সিনেমার ক্লাসিক। উনি শুধু একজন পরিচালক ছিলেন না, ছিলেন লেখক, চিত্রশিল্পী, সুরকার, যা একটা গোটা সিনেমা স্কুলের মতো। আর ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তারা সিনেমাকে ব্যবহার করেছেন প্রতিবাদের ভাষা হিসেবে। এই বাংলাতে
প্রতিটা চায়ের দোকানে বসেই রাজনীতি, সাহিত্য, সিনেমা আর সমাজ নিয়ে তর্ক হয়। এটাই তো বাংলার প্রাণ। কফি হাউসের কনসেপ্ট সেখান থেকেই উঠে এসেছে। এখানকার শিক্ষা প্রতিষ্ঠান যেমন প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, শান্তিনিকেতন, আইআইটি খড়গপুর, যা সারা ভারতের মানদণ্ড। এই বাংলাতে যখন একটা ছেলে বা মেয়ে কলেজে ওঠে তখন ওর লক্ষ্য থাকে শুধু চাকরি নয়, জগৎকে জানার, বোঝবার এবং জগৎকে পাল্টানোর আকাঙ্ক্ষা। তাই বাংলা একটা বুদ্ধিজীবী তৈরির কারখানা, একটা চিন্তার আন্দোলনের মাঠ আর একটা স্বপ্ন দেখার পথ। সত্যি বলতে কি, বাংলা মানে বিদ্যার অহংকার, গৌরবের শিকড় আর ভবিষ্যতের স্বপ্ন। আর এটা তো নিশ্চয়ই সবাই জানেন যে এই কলকাতায় ছিল ভারতের প্রথম মেট্রো চলার শহর। 1984 সালে কলকাতার বুক চিরে প্রথম মেট্রো ছুটেছিল দমদম থেকে টালিগঞ্জ। তখন তো দেশের মানুষ ভাবতেই পারত না মাটির নিচ দিয়ে এমন ট্রেন যেতে পারে। আজও সেই প্রথম প্রেমের মতো কলকাতার মানুষ মেট্রোকে ভালোবাসে। এই শহরেই আছে ভারতের অন্যতম প্রাচীনতম ট্রাম সার্ভিস, যা কখনো চলতো গড়িয়াহাটের ভিড় ঠেলে শান্তভাবে, অথবা কখনো শ্যামবাজারের পথ দিয়ে। আর আছে সেই হাতে টানা রিক্সা, যে রিক্সাওয়ালার মুখে রোদে পোড়া পরিশ্রম সত্ত্বেও তবু ভাড়া নেবে কম, হেসে বলবে, বসেন বাবু। এ শহরে চক্র রেল আছে, যেন এক অদ্ভুত বৃত্তের মতো শহরটাকে জড়িয়ে রেখেছে। শিয়ালদা, বাগবাজার, প্রিন্সেপ ঘাট সব মিলিয়ে একটা অনন্য অভিজ্ঞতা। আর এই শহরেই দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক হাওড়া ব্রিজ, যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের চলাচল দেখে তবুও ক্লান্ত হয় না। যেন এক নীরব পাহারাদার, বুকে করে বহন করে গোটা শহরের গতি। আর শহরটা তো শুধু শহর না, একটা বিশাল লাইফ লাইন। এখান থেকে ছুটে যায় ভারতের জাতীয় সড়ক NH2, NH6, NH34। একদিকে দিল্লি, অন্যদিকে নর্থ বেঙ্গল বা ওড়িশা, সব দিকে ছুটে চলা এক বিশাল যাত্রাপথ। তাই শুধু পোর্ট, এয়ারপোর্ট না, রেল আর রাস্তা মিলিয়ে কলকাতা এখনো ভারতের ট্রান্সপোর্টের হাব বা পরিবহনের হাব। তাই শুধু বাঙালিরাই নয়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড বা আরও অনেক রাজ্য থেকে মানুষ সরাসরি চলে আসেন এই বাংলা বা বাংলার রাজধানী কলকাতা শহরে, যাকে সিটি অফ জয়ও বলা হয়। তারা আসেন জীবিকার খোঁজে, স্বপ্ন নিয়ে, নতুন জীবনের আশায়। কেউ কারখানায়, কেউ বাজারে, কেউ ডেলিভারি অ্যাপে, কেউ আবার জীবিকার খোঁজে, স্বপ্ন নিয়ে, নতুন জীবনের আশায়, যেটা বাংলাতেই সম্ভব, যার অনুমতি বাংলা দিচ্ছে। অন্য কোনো রাজ্য এতটা অনুমতি খোলা হাতে দেয় না। বাংলা তাদের কাছে একটা সুযোগ, আর কলকাতা তাদের দ্বিতীয় বাড়ি, যা বাংলাকে অন্যান্য রাজ্য থেকে আলাদা করে। তার ফলস্বরূপ বাংলাতে কাজ থাকলেও বাঙালিদের কাজ নেই বলে মনে করা হয়, এই অভিবাসনের কারণে বা পরিযানের জন্য। বাংলার অবদান দেখতে গেলে বাকি রাজ্যগুলোর থেকে বাংলা সম্পূর্ণ আলাদাভাবে থাকে। ওয়েস্ট বেঙ্গল বা বাংলা বা বঙ্গভূমি বা বঙ্গাল, একে বলা হয় ঈগলের চোখ বা ইগলস আই, যার মানে এর তীক্ষ্ণ দৃষ্টি থেকে ছোট ছোট জিনিসও তার বুদ্ধি বা চোখকে এড়িয়ে যেতে পারে না। এই সিটি অফ জয় বা কলকাতা শহরের গন্ধ আলাদা। এখানে খাবারে শুধু স্বাদ না, থাকে গল্প। একদিকে যেমন সর্ষে ইলিশ, চিংড়ি মালাইকারি, অন্যদিকে মুড়ি, ঘুগনি বা বউবাজারের কাটলেট। আবার রাস্তার মোড়ে গিয়ে পাবেন ফুচকা, তেলে ভাজা, বেগুনি আর একটা ভাঁড়ে মিষ্টি দই, যেটা মাটির ভাঁড়ে খেতে না পারলে মনই ভরবে না। এই শহর কেন ব্রিটিশদের এত পছন্দ ছিল জানেন? কারণ এখানেই বাণিজ্যের দরজা। হুগলি পোর্ট দিয়ে জাহাজ আসতো, লোকজন থাকতো এখানে শিক্ষিত, আর এখান থেকেই পুরো ভারতকে তাই শাসন করা যেত। তাই 1772 সালে কলকাতা হলো ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী, এই কলকাতার শিক্ষাগত যোগ্যতার জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, রাইটার্স বিল্ডিং সবই সেই ইতিহাসের চিহ্ন। আর বাংলা, বাংলা মানেই তো ধনের ভাণ্ডার। মুঘল হোক বা ইংরেজ, সবাই জানতো বাংলা মানেই সোনার উপর দেশ। এখান থেকে যেত মসলিন, রেশম, চাল, মাছ, আর আমরা পেতাম ইংরেজি শাসন। তবে বাঙালি কি ইংরেজ শাসনের পক্ষে ছিল? তারা কি চুপ করে বসেছিল? একদম না। বরং স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বাংলার ছেলেমেয়েরা।
নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের আজাদি দেব। তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ। ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে ফাঁসির দড়ি ছুঁয়ে শহীদ হন। সূর্য সেন, প্রীতিলতা, বিনয় বাদল, দীনেশ এমন হাজারো নাম আছে যারা কলকাতার গলি থেকে বা পূর্ব মেদিনীপুরের নানা জায়গা থেকে বা বাংলার গলি থেকে উঠে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। কিন্তু এটাই অবাকের যে ভারতবর্ষে এখনো পর্যন্ত কোনো বেঙ্গলি রেজিমেন্ট নেই আর্মিতে। কেন বাঙালি জাতি দেশের অন্যান্য জায়গা থেকে অনেক আলাদা এবং ইউনিক, এবং স্বাধীনতা সংগ্রামের দিক থেকে কেন বাঙালি জাতির এত অবদান, এটা শুনলে আপনারা অনেকেই জানেন না বা আজকে ইতিহাসে পাতায় সেটা পড়ানো হয় না। সেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ শাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন ভারতের ভূখণ্ড হিসেবে পুনরুদ্ধার করেন। মানে নেতাজি প্রথম স্বাধীনতা এনে দিয়েছিল ভারতের ব্রিটিশদের হাত থেকে আন্দামানকে বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পুনরুদ্ধার করে। 1943 সালের 30 ডিসেম্বর তিনি পোর্ট ব্লেয়ারে স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ঘোষণা করেন যে বাঙালির এই স্বাধীনতা সংগ্রামের যে কঠোর পরিশ্রম সেটা আজকে ইতিহাস স্থাপন করে গেল। এই দ্বীপপুঞ্জই হলো প্রথম ভারতীয় ভূমি যা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলো। এই ঘটনা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং গর্বের অধ্যায়, যা ইতিহাসে পড়ানো হয় না। বাংলা সংস্কৃতি শুধু দেশপ্রেমেই আটকে নেই, এখানে ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা সব একাকার। স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্ম মহাসভায় দাঁড়িয়ে বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। শুধু এটা একটা সংলাপ নয়, একটা সভ্যতার দরজা খুলে দিয়েছিলেন তিনি। তিনি প্রথম বাঙালি ভারতীয় যিনি হিন্দু ধর্ম, মানে বাঙালির হাত ধরেই হিন্দু ধর্ম প্রকাশ হয় সারা বিশ্বে। তিনি হিন্দু ধর্মকে শুধু ধর্ম বলেননি, এক বিশ্বজনীন মানবতার বার্তা হিসেবে তুলে ধরেছিলেন এই স্বামী বিবেকানন্দ, যিনি একজন বাঙালি। আর তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের ঘাটে বসে বলতেন, সব ধর্মই এক, শুধু পথটা আলাদা। বামাখ্যাপা মা তারার সঙ্গে অভিমান করতেন, মা তুই খাইয়ে দিচ্ছিস না কেন? তৈলঙ্গ স্বামী অলৌকিক শক্তির প্রতীক। আর লোকনাথ বাবা, যার ভক্ত আজও বলেন, বাবা থাকলে ভয় কি? এই যে তৈলঙ্গ স্বামী, লোকে বলে উনি নাকি 280 বছর বেঁচেছিলেন, ভারী শক্তিধর সাধক ছিলেন। আর এই হলো বাংলা বা পশ্চিম বাংলা। বাংলা মানেই কিন্তু শুধু ভাত বা মাছ নয়, ওদের আত্মায় গাঁথা একটা জিনিস আছে, সেটা হলো উৎসব। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে আরম্ভ করে বামাখ্যাপা কোথাও বলে যায়নি যে আমিষ হিন্দুদের খাদ্য নয়। তাই বলা হচ্ছে বাংলা মানেই কিন্তু শুধু মাছ বা ভাত নয়, ওদের আত্মায় গাঁথা একটা জিনিস আছে, সেটা হলো উৎসব। আর তার মধ্যে দুটো সবচেয়ে বড়, সবচেয়ে আবেগের জায়গা দখল করে আছে দুর্গাপুজো এবং কালী পুজো। দুর্গাপুজো তো আমাদের কাছে শুধু ঠাকুর দেখা নয়, এটা একরকম ভালোবাসা, গন্ধ, আলো আর চিরচেনা শহরটার একটা নতুন রূপ। মহালয়ার সেই বাণী, সকালের ধূপধুনোর গন্ধ, কাশফুলের ছোঁয়া, সন্ধেবেলায় ঢাকের তালে মাতোয়ারা হওয়া, প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা, সব মিলে যেন বাংলা একটা অন্য জগৎ। আর কালী পুজো, ওটা একেবারে ঘরের মেয়ের মতো। দিওয়ালির রাতে গোটা শহর যেন আলোয় ঢেকে যায়। বাতাসে বারুদের গন্ধ, আতশবাজির ঝলকানি, ঠাকুরের সামনে নারকেল নাড়ুর মিষ্টির ঠাক, এসব ছাড়া তো কালী পুজো জমেই না। এই পুজোর কেন্দ্রবিন্দুতে আবার দুটো পবিত্র জায়গার নাম তো আসবেই, এক কালীঘাট, দুই দক্ষিণেশ্বর। কালীঘাট তো যেন মা কালীর নিজের বাড়ি। কলকাতার বুকে যে শক্তির একটা আলাদা কেন্দ্র আছে, সেটা এই মন্দিরে গেলেই টের পাওয়া যায়। আর দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর মানেই ঠাকুর রামকৃষ্ণের স্মৃতি, মা ভবতারিণীর স্নেহ আর গঙ্গার পাড়ে বসে নিজের সব টেনশন ঝেড়ে ফেলার একটা জায়গা।
আর একটা কথা না বললেই নয়, কেন বাঙালিদের ব্র্যান্ড অফ হিন্দুস বলা হয় জানেন? কারণ বাঙালি হিন্দু শুধু ধর্ম মানে না, ধর্মকে বাঁচায় রুচি দিয়ে এবং তাকে পালনও করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এখনকার দিনেও যত জ্ঞান, গবেষণা, সমাজ সংস্কার, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান যত কিছু আছে সব কিছুর পেছনে এই বাঙালি হিন্দু মনন কাজ করছে। তারা যুক্তি দিয়ে বিশ্বাস করে আর বিশ্বাস দিয়ে যুক্তিকে পূর্ণ করে। তাই তো তারা শুধু ধার্মিক নয়, তারা হচ্ছে বুদ্ধিমত্তার একটি ব্র্যান্ড। ভারতের জাতীয় সঙ্গীত সেটাও একটা বাঙালির রচনা। আচ্ছা, কলকাতা মানে আর একটা জিনিস মনে পড়ে না? হ্যাঁ ভাই, সেই হলুদ ট্যাক্সি। এটাই আমাদের শহরের স্টাইল স্টেটমেন্ট, একটা সিম্বল। ওটা শুধু একটা ট্যাক্সি না, ওটা এক একটা সিনেমার সিন, এক একটা প্রেমের গল্প, হাজারটা নস্টালজিয়ার সাওয়ারি। সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল এমন একটা রাজ্য যেখানে জ্ঞান, ধর্ম, সংস্কৃতি, খাদ্য আন্দোলন, প্রেম আর প্রতিবাদ সব একসাথে গাঁথা। আপনি যদি বাংলা চিনতে পারেন তাহলে ভারতকে নতুন করে চেনা হয়ে যাবে। আর কলকাতা, সে তো হৃদয়, যেটা একবার ছুঁলে ফিরে আসতেই হবে আবার। আজ তাহলে এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।